নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের দুবাইয়ের চতুর্থ দিন। আজকে আমরা ঘুরতে যাব দুবাই ডেজার্টে। আর ঘুরতে যাব আর আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব না, সেটা কি হয়? তাই সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। যে গাড়িটাকে আমরা বলে রেখেছি সেই গাড়িটা আমরা অনলাইনে বুক করেছি। এই দুবাই ডেজার্ট সাফারির যে প্যাকেজগুলো সেগুলো মূলত দুপুরবেলা থেকে শুরু হয় আর রাত্রের ডিনার দিয়ে শেষ হয়। তাই দুপুর 2টোর সময় এরা আমাদের পিক আপ করার টাইম দিয়েছিল। টাইম অনুযায়ী সে আমাদের হোটেলে চলে এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। আজকে এই যে প্যাকেজটা আমরা বুক করেছি দুবাই ডেজার্ট দেখার জন্য, সেই প্যাকেজের মধ্যে অনেক কিছু ইনক্লুড আছে, আবার অনেক কিছু ইনক্লুড নেই। চলুন পৌঁছানোর আগে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তাহলে আপনারাও যখন এখানে ঘুরতে আসবেন তখন এই জিনিসগুলো জানা থাকলে খুব সুবিধা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে প্যাকেজটা আপনারা যদি দুবাইতে আসেন, সেটা দুবাই সাফারি বলে একটা প্যাকেজ পাওয়া যায়। সেই প্যাকেজটা বুক করার সময় কিন্তু খুব সাবধান হয়ে বুক করতে হবে, কারণ এই প্যাকেজটাতে অনেক ট্রিক্স আছে, অনেক টার্ম অ্যান্ড কন্ডিশনও আছে। এখানে ইনক্লুডিং অনেক কিছু জিনিস দেখাবে, কিন্তু পরবর্তীকালে যখন সেই জিনিসগুলো আপনারা করতে চাইবেন তখন সেইগুলোর জন্য চার্জ নিতে চাইবে। কেন জিজ্ঞাসা করলে ওরা বলবে যে আপনাদের প্যাকেজে যেটা ইনক্লুড আছে সেটা এখন এখানে অ্যাভেলেবেল নয়, তাই আপনাদেরকে আমরা আরও বেটার সার্ভিস দেবো, তার জন্য আপনাদেরকে কিছু পয়সা পে করতে হবে। তাই যখনই কোনো প্যাকেজ বা সার্ভিস নেবেন এখানে, বিশেষ করে এই সাফারি সার্ভিস, সেটা কিন্তু ভালো মতো কোনো ট্রাস্টওয়ার্দি জায়গা থেকে বুক করবেন। চেষ্টা করবেন কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে বুক করার, কোনো লোকের রেফারেন্স নিয়ে বুক করার চেষ্টা করবেন, বা চাইলে আপনারা যেখানেই বুক করবেন সেখানে আগে ফোন করে ডাইরেক্ট কথা বলে নেবেন। এটাও বলে নেবেন কোনো সার্ভিস না পেলে রিফান্ডের ব্যবস্থা আছে কিনা। আমরা তো সেটা জানতাম না, আমরা তাদেরকে প্যাকেজ অনুযায়ী পয়সা দিয়ে রেখেছিলাম, কিন্তু ওইখানে গিয়ে আমাদের নানা রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। আগে পৌঁছাই, তারপর আপনাদেরকে জানাবো যে কী অসুবিধা হয়েছিল এই ট্রিপটা নিয়ে। দুবাই থেকে এই দুবাই ডেজার্ট যাওয়ার সময় মোটামুটি 2 ঘন্টা টাইম লাগে। এখানে আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন, শহর থেকে বেরিয়ে ফাঁকা রাস্তা ধরে আমরা চলে এসেছি এখন একটা ব্রেক পয়েন্টে। এটা ওই একটা হল্টিং বলতে পারেন, ওই রিফ্রেশমেন্টের হল্টিং একটা। আর তার সাথে সাথে এখানে একটা ছোটোখাটো সোভিনিয়ার শপ আছে। দুবাইয়ের যেগুলো ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায় সেগুলো পরে আপনারা ছবি তুলতে পারেন। তাছাড়া এখানে বাগ্গি সার্ভিস আছে, যেগুলোতে স্যান্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর তাছাড়াও দুখানা দেখলাম উটও দাঁড়িয়ে আছে, এখানে ক্যামেল রাইডও আপনারা করতে পারেন। এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কোনোটাই প্যাকেজে ইনক্লুডেড নয়, অথচ আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু খুব জোর করছিলেন এই সার্ভিসগুলো নেওয়ার জন্য। উনি বারবার করে বলছিলেন কিছু একটা করুন, কিছু একটা করুন, কিছু না করলে আমাদের এখান থেকে যেতে অনেক দেরি হবে। এটা তো জোর জুলুম, তাই না বলুন? আমরা দেখতে এসেছি যে সার্ভিস প্যাকেজে ইনক্লুডেড নয় সেটা তো আমরা নাও করতে পারি। এইটা আমাদের কাছে খুব আশ্চর্য লেগেছিল। বাগ্গি সার্ভিসটা আমরা করব বলে ভেবেও ছিলাম, কিন্তু এখানে ছোট বাচ্চা নিয়ে সার্ভিস করা যাবে না। সেই ক্ষেত্রে ড্রাইভার আমাদের বলল, আমি আপনার বাচ্চাকে ধরছি, আপনারা ঘুরে আসুন। একটা অচেনা অজানা লোকের কাছে বাচ্চাকে দিয়ে আনন্দ করার আমাদের দুজনেরই কোনো ইচ্ছে ছিল না। নেক্সট আমাদের যে জায়গাটা যাওয়ার ছিল সেটা হচ্ছে দুবাই ডেজার্ট। এই দুবাই ডেজার্টে একটা অ্যাক্টিভিটিস হয় যার নাম হচ্ছে ডিউন ব্যাস। এই বালি আঁকাবাঁকা রাস্তার মধ্যে ভীষণ জোরে গাড়িকে তারা কায়দা করে চালাতে থাকে এবং সেটা ওপর নিচ হতে থাকে, এদিক ওদিক হতে থাকে, যেন একটা নাগরদোলনার মতো, কিন্তু সেটাও কিন্তু স্টেবল নাগরদোলনা নয়। প্রথম আমার খুব ভয় হচ্ছিল, আর তার সাথে আমার এটাও সন্দেহ হচ্ছিল যে এই যে জিনিসটা আমরা করছি এটা কতটা সেফ। কিন্তু অনেকেই এই ধরনের অ্যাক্টিভিটিস এখানে করে থাকেন। এনারা বলে থাকেন যে খুব প্রফেশনাল ড্রাইভার দিয়েই কিন্তু এই ডিউন ব্যাশ করা হয়ে থাকে।
এবং এটা খুবই সেফ। 30 মিনিটসের মতো ইনক্লুড ছিল আমাদের এই প্যাকেজে। আমাদের ভিডিও দেখে বুঝতেই পারছেন আমরা খুব এনজয় করেছিলাম এটা। আপনারা জানেন তো এই দুবাইতে যে ডেজার্টটা আছে সেটা অ্যারেবিয়ান ডেজার্টেরই একটা পার্ট, তাই এর বালির কালার কিন্তু হলুদ। দেখুন কি সুন্দর বালিটা, আর বালিগুলো কি সুন্দর এঁকে বেঁকে গেছে। দেখে মনে হচ্ছে এখানে এসে যেন কেউ বালির ওপরে কারুকার্য করে দিয়ে গেছে। প্রকৃতির রূপ যে এত সুন্দর সেটা কিন্তু বাড়ির বাইরে না বেরোলে বোঝাই যায় না, তাই না বলুন? আমরা এখানে একটা স্পটে এসে দাঁড়িয়েছি। এখানে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদের ফটো তুলে দিচ্ছিলেন। ফটো তুলে দেওয়ার সময় বিভিন্ন রকম পোজও উনি বলে দিচ্ছিলেন। উনি তো এখানকার নৃত্যযাত্রী, তাই উনি জানেন কিভাবে বালিকে নিয়ে ফটো তুললে ভালো ফটো আসবে। এই যে স্কেটবোর্ড নিয়ে যে অ্যাক্টিভিটিসটা, এটাই ইনি এখানে করিয়ে দিচ্ছিলেন। এখানে কিন্তু বাগ্গি রাইডও ছিল, আর তার সাথে একটা ছোট বাজ পাখিও নিয়ে এসেছিল হাতে করে ফটো তোলার জন্য। কিন্তু এই বাগ্গি রাইডস আর বাজ পাখি কিন্তু প্যাকেজের বাইরে। আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ এনজয় করার পরে এখন আমরা যাচ্ছি সেই জায়গাটাতে যেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর তার সাথে রাতের ডিনারও ওখানে আমাদেরকে সার্ভ করা হবে। আমাদের ডিনার ইনক্লুড ছিল এই প্যাকেজটার মধ্যে। আমরা সানসেট দেখতে দেখতে এখান থেকে বেরিয়ে পড়লাম। সূর্যোদয় আর সূর্যাস্ত যেমন সমুদ্রে দেখতে ভালো লাগে, তেমনি সূর্যাস্তও কিন্তু মরুভূমিতে এক অদ্ভুত সুন্দর রূপ নেয়। দেখুন এই সন্ধ্যের পরন্ত বিকেল, রাস্তা দিয়ে গাড়িতে যেতে যেতে দেখছি কি অদ্ভুত মায়া ছড়াচ্ছে না এই অস্ত যাওয়া সূর্য চারিদিকে। শুভব্রত আর আদরের কিন্তু এই প্রথম মরুভূমি দেখা। আমি এর আগেও রাজস্থানে গেছিলাম বাবা মার সঙ্গে ঘুরতে, তাই আমার জন্য এটা দ্বিতীয়বার দেখার অনুভূতি হলেও এইবারেও কিন্তু প্রথমবারে দেখার মতোই ভালো লেগেছে। এখন আমরা সেই জায়গাটাতে এসে পৌঁছেছি। এখানে আমাদের ক্যামেল রাইডটা একটা প্যাকেজের মধ্যে ছিল, কিন্তু এই ক্যামেল রাইডটা ভীষণই কম। তারা বললেন ক্যামেল নাকি 10 পা মতো হাঁটবে। 10 পা মতো হাঁটলে তো আর আদর সেই আনন্দটা বুঝতে পারবে না, তাই আমরা কিছুক্ষণ বেশিক্ষণের রাইড নিয়েছিলাম, আর তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল। আমাদের সঙ্গে গাড়িতে যে আরেকটা ফ্যামিলি ছিল তারাই বললেন দিন আপনার ক্যামেরাটা, আমি আপনাদের ভিডিও করে দিচ্ছি। এই ফরেনে আসার পর থেকে ছোট বাচ্চা নিয়ে আসার জন্য অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়েছি বটে, কিন্তু এখানকার মানুষজনের ব্যবহার কিন্তু আমাকে বরাবরই মুগ্ধ করেছে। কারণে অকারণে, চেনা অজানা প্রত্যেকটা মানুষই একে অপরের হেল্প করার জন্য সবসময় রাজি হয়ে থাকে। এখন সন্ধে 6টা বাজে। এই দেখুন এখানেও অনেকগুলো বাগ্গি রাখা আছে, চাইলে এখানেও বাগ্গি রাইডস নেওয়া যায়। আজকে যতগুলো গাড়ি ছিল ডেজার্টে তারা সবাই এসে গেছে এই অনুষ্ঠানটাতে যোগ দেবে বলে। এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো প্যাকেজে যখন এই অনুষ্ঠানটা আমরা দেখেছিলাম, তো এখানে 2 রকম সিটস অ্যাভেলেবিলিটি ছিল। একটা ছিল ভিআইপি সিটস, একটা ছিল জেনারেল সিটস। আমরা ভিআইপি সিটস বুক করেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম ভিআইপি আর জেনারেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এই পুরো মাঠের মধ্যে খোলা জায়গাতে একটা স্টেজ বানানো রয়েছে। এই স্টেজে এই অনুষ্ঠানটা হবে। যে কোনো পজিশনে বসলেই অনুষ্ঠানটা কিন্তু সমানভাবেই দেখা যাবে। আর যারা এখানে পারফর্ম করবে তারা চারিদিকে ঘুরে ঘুরে পারফর্ম করে। তাই কেন এই সিটের পার্থক্য সেটা কিন্তু আমি বুঝলাম না। তবে হ্যাঁ, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনাদের সাথে এখন শেয়ার করি, সেটা হচ্ছে আমরা না একটা ব্যাগ সবসময় ক্যারি করি যখন বাইরে ঘুরতে যাই।
সেই ব্যাগটার মধ্যে আমরা আমাদের দরকারি ডকুমেন্টস, পাসপোর্ট এসব রেখে থাকি। তো আমরা যখন এই রাইডসটাতে ঘুরতে গেছিলাম, সেই ডকুমেন্টসের একটা ব্যাগ শুভব্রত কাঁধে করে নিয়ে গেছিল এবং যথারীতি এই গাড়িটা যেহেতু আমাদের জন্যই ছিল, সেহেতু আমরা যে কোনো জায়গায় নামছিলাম, উঠছিলাম বা ছবি তুলছিলাম, ব্যাগটা কিন্তু গাড়িতেই রাখছিলাম। কোনো রকমভাবে গাড়ি থেকে আমরা কোথাও ব্যাগটা নিয়ে নামিনি। কিন্তু অথচ যখন এই জায়গাটাতে আমরা পৌঁছালাম সন্ধ্যের সময়, তখন ব্যাগটা আমরা গাড়িতে দেখতে পাইনি। যখন আমরা ড্রাইভারটাকে গিয়ে বললাম যে আমাদের গাড়িতে ব্যাগটা নেই, উনি কিন্তু কোনো রকমভাবে আশ্চর্য হলেন না। উনি সাথে সাথে একটা টাকার পরিমাণ দিয়ে বললেন, এই টাকাটা দিন, আমি আপনার ব্যাগটা কোথায় আছে জানি, আমি এনে দিচ্ছি। অর্থাৎ উনি নিজেই হয়তো আগে থেকে জানতেন যে ব্যাগটা আমরা ফেলে এসেছি, বা ব্যাগটা হয়তো গাড়ি থেকে কেউ নামিয়ে রেখে দিয়েছে। এই জিনিসটা আমাকে খুব অবাক করলো। তিনি কোনোভাবেই পয়সা কমাতে রাজি হলেন না। উনি বললেন, আমাদের এটা পার্মানেন্ট আর ফিক্স রেট, কেউ যদি কিছু ফেলে আসে, কোথায় ফেলে আসে সেটা আমরা খোঁজ করে বারও করে দেব, আর তার সাথে জিনিসটা আপনাদেরকে এনেও দেব। সেই বলে উনি অনেকটা টাকা চার্জ করেছিলেন আমাদের কাছে। আর এই ব্যাগটা কিভাবে যে আমাদের গাড়ি থেকে কোথায় গিয়ে চলে গেল, সেটা আমরা কিন্তু একেবারেই বুঝতে পারিনি। কিন্তু উনি বুঝতে পেরেছিলেন ব্যাগটা আমাদের কোথায় আছে। আমরা ওনাকে ব্যাগটার কথা বলার সাথে সাথেই উনি একটা ফোন করলেন, আর ফোনটাতে কয়েক সেকেন্ড কথা বলার পরেই বললেন, হ্যাঁ, আপনাদের ব্যাগটা যেখানে আমরা রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছিলাম ওখানে রাখা আছে, আর আমি সেখান থেকে এনে দেব। এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগলো। আরেকটা কথা ভেবেও খুব অবাক হলাম যে উনি আগে থেকেই বলছেন যে এটা আমাদের ফিক্স রেট। মানে কোথাও কি ওনারা এই জিনিসটা জানেন যে লোকজন ব্যাগটা ফেলেই আসবে ওখানে, বা কারোর কোনো না কোনো জিনিস তারা ফেলেই আসবে, তাই তারা আগে থেকেই সেই জিনিসটার একটা মূল্য নির্ধারণ করে রেখেছে, তাই নয় কি? এটা একটু ভাবনার বিষয়। পরে আমি হোটেলে ফিরে এসে আমার ভিডিও চেক করে দেখি যে ব্যাগটা নিয়ে কিন্তু আমরা কোথাও নামিনি। কিভাবে যে ব্যাগটা সেই রিফ্রেশমেন্টের পয়েন্টে পৌঁছে গেছিল, সেটা কিন্তু আজও আমায় ভাবায়। তাই আপনারা যদি কখনো এই ডেজার্ট সাফারি বুক করেন, তাহলে কিন্তু খুব সাবধান, খুব মন দিয়ে এবং খুব ভেবেচিন্তে এই ট্রিপটা বুক করবেন। আমাদের মনটা ভীষণ খারাপ ছিল, তবুও এই অনুষ্ঠানটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম, আর তার সাথে রাতের ডিনারটাও আমরা কমপ্লিট করলাম। এখন রাত 9টা বাজে, আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের মতো ট্রিপটা আমাদের শেষ। সব রকম ভালো মন্দ মিশ্রিত ছিল এই দিনটা। ডেজার্টে গিয়ে যেমন মনটা খুব ভালো হয়েছিল, তেমনি এই বাজে ইনসিডেন্টটাও আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিল। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এখানেই শেষ করি। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।